হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আমি আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেশনে আমরা আলোচনা করব সেট তত্ত্ব সম্পর্কে। তোমাদেরকে বলে রাখি আমাদের এই প্রয়াসটা কেমন। আমাদের পরবর্তী পর্বগুলোতেও ঠিক আজকের মতো একটা কমপ্লিট কনসেপ্টকে নেওয়া হবে বা কমপ্লিট টপিককে নেওয়া হবে এবং সেটাকে ডিসকাস করা হবে, যাতে তোমরা প্রপারলি একটা কনসেপ্টকে একটা ভিডিওতে শিখে নিতে পারো। এবং এতে কি সুবিধা হবে স্যার, আমাদের যারা বাংলা মিডিয়ামে আমরা পড়াশুনো করি, এক তো বইয়ের ভলিউম এবং তারপরে পড়ানো পদ্ধতি সব মিলিয়ে খিচুড়ি হয়ে যায়, যার ফলে 11-12 যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি ক্লিয়ার না থাকার জন্য যখন জয়েন্ট লেভেলের কোনো এক্সাম তোমরা দিচ্ছ, সেটা WB JEE হতে পারে বা JEE মেন্স বা অ্যাডভান্স, সেই পরীক্ষাগুলোতে ভালো ফলাফলের একটা যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়ে ওঠে না। তার পিছনে যেটা দায়ী হচ্ছে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না থাকা। তো আমার এই সেশনের উদ্দেশ্য হচ্ছে একটা ক্লাসে একটা কনসেপ্টকে বাংলা এবং ইংরাজি বোথ ল্যাঙ্গুয়েজে তোমাদের সঙ্গে ডিসকাস করে দেওয়া, যাতে কম সময় তোমরা ম্যাক্সিমাম নলেজকে গ্যাদার করতে পারো, তাও আবার ইন্টারেস্টিং ওয়েতে। তো যারা যারা 11-12-এ পড়ছো বা 11-এ বিশেষ করে পড়ছো, তারা এই ভিডিওটাকে ভালো করে মন দিয়ে দেখতে পারো, বা যারা 11-12 পড়ে ফেলেছো জয়েন্টের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট। কারণ পরবর্তীকালে আমরা যখন ডিপিপি আনবো সেই ভিডিওতে, সেই ক্লাসে, যেহেতু ডিপিপি একটা লাইভ ক্লাস হবে, সেখানে তোমরা কিন্তু আমার সঙ্গে লাইভে এই কনসেপ্টের উপর বেস করে MCQ প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের কনসেপ্টের সঙ্গে MCQকে মিলিয়ে নিতে পারবে। তো চলো স্টার্ট করা যাক, দেখে নিই আমরা চ্যাপ্টার কি বলছে। সেট থিওরি বা সেট তত্ত্ব। সেট তত্ত্বের মধ্যে জানার আগে সেট কী জিনিস জানতে হয়। সেট কী জিনিস স্যার? সেট আমরা যেরকম বাড়িতে বস্তা ইউজ করি, বস্তার মধ্যে কি রাখি স্যার? বাড়িতে বিভিন্ন জিনিস আমরা একটা বস্তার মধ্যে পুরে রাখতে পারি, তাই না? ধরো আমাদের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জিনিস আছে, দেখতে খারাপ লাগছে, সেগুলোকে একটা বস্তার মধ্যে পুরে দিলাম। তাহলে বস্তার মধ্যে বিভিন্ন এলিমেন্ট আছে, ধরো মোবাইলের চার্জারে ঢুকে গেছে, ধরো তার মধ্যে আমাদের একটা জলের বোতল ঢুকে গেছে, কিছু মেডিসিনের প্যাকেট ঢুকে গেছে, তাহলে সেগুলো কিন্তু ঢুকে আছে। তো সেই যে কালেকশন হয়ে গেল না, একটা কালেকশন বা একটা ঝুড়ি বা একটা বস্তা, সেই রকমই যদি ম্যাথামেটিক্সে সেটাকে কনভার্ট করি আমরা, তাহলে দেখতে পাবো এটাও কিন্তু কালেকশন অফ এলিমেন্টস। যদি কালেকশন অফ এলিমেন্টসগুলোকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, তাদের নাম ধরে ধরে হতে পারে, তাদের প্রপার্টি ধরে ধরে হতে পারে, তাহলে সেই যে লেখার ধরন তাকে আমরা বলি সেট। ঠিক আছে, তো সেট যখন আমরা জেনে গেলাম, তো সেটকে লেখার একটা নির্দিষ্ট রুল থাকা উচিত। তো রুল যখন আমরা লিখতে শুরু করব না, তখন আমাদের বিভিন্ন পদ্ধতি চলে আসবে। তো এক এক করে আমরা দেখে নিই। তো সেট মানে কালেকশন অফ এলিমেন্টস, কিন্তু ওয়েল ডিফাইন্ড হওয়া চাই। কারণ যদি আমার ভাষার মধ্যে অ্যাম্বিগুইটি থাকে, তাহলে সামনের ব্যক্তিকে আমি বোঝাতে পারবো না যে আমার সেটের মধ্যে এক্স্যাক্টলি কারা কারা আছে। তাই জন্য খুব ক্লিয়ারলি মেনশন করতে হবে যে সেটের মাঝখানে কারা, সেটের মধ্যে আমি কাকে কাকে বসাবো। ঠিক আছে, তো চলো, এটা হচ্ছে সেটকে প্রথমত কী হতে হবে? ওয়েল ডিফাইন্ড হতে হবে। যদি সেটাকে সেট হতে হয়, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু জিনিসকে লিখে দিলাম তার মানে সে সেট হবে না, তাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। এছাড়া কি হতে হবে স্যার? এছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্রম নিরপেক্ষ। মানে এরকমটা কখনই হওয়ার দরকার নেই, ধরো আমি একটা সেটের মধ্যে আমার 3 বন্ধুকে লিখে রাখবো, রাম, শ্যাম, যদু। তাই এরকমটা লেখার দরকার নেই যে স্যার রামের পরে শ্যামকেই লিখতে হবে, শ্যামের পরে যদুকেই লিখতে হবে। এরম লিখতে পারি আমরা, শ্যামের পরে রাম দেন যদু, কেউ যদুকে আগে রাখতে পারে। মানে এখানে অর্ডারের কোনো ব্যাপার নেই, সেটের মধ্যে যে কোনো অর্ডারে জিনিসগুলোকে রাখলেই চলবে, কিন্তু প্রত্যেককে রাখতে হবে, একজনকে দ্বিতীয়বার রিপিট করা যাবে না। এটা এই লাস্টের কথাটাও ইম্পর্টেন্ট। সেটা বলেছে পরস্পর বিভিন্ন বস্তু, পরস্পর ভিন্ন বস্তু। তার মানে কি একই জিনিসকে দুবার আমি লিখতে পারবো না, তাহলে কনফিউশন বাড়বে। কারণ সেটের মধ্যে কতগুলো জিনিস আছে, এটাই তো আমাকে বোঝানোর উদ্দেশ্য। যদি বোঝানোর উদ্দেশ্য হয়ে থাকে একটা সেটের মধ্যে কতজন আছে বা কতজনকে আমি কালেকশন করেছি, তাহলে একই জিনিসকে যদি দুবার লিখে দিই, তাহলে যে শুনছে আমার কথা তার মধ্যে কনফিউশন তৈরি হবে, তাই না? তো সেটের মধ্যে একই জিনিসকে কখনো বারবার রাখা হয় না। তো এখানে কিন্তু এই প্রপার্টিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই সেট হতে গেলে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা জিনিসকে মেনশন করে দিলেই হবে না, তাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে যে কাদেরকে রাখছি। ঠিক আছে, যেমন একটা ঘরের ক্ষেত্রে আমরা যখন একটা বাড়ি তৈরি করি, তো বাড়িটা তো কারোর নামে থাকবে না, প্রথমত সেই জায়গাটা কারোর নামে থাকবে। তো সেই জিনিসটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে সেটটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, ক্রম নিরপেক্ষ হতে হবে এবং পরস্পর ভিন্ন বস্তু থাকতে হবে। উদাহরণস্বরূপ আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি। দ্য কালেকশন অফ অল পজিটিভ ইন্টিজার্স। ইন্টিজারের শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। কোন সংখ্যাগুলো স্যার? আমরা ছোটোবেলা থেকে পড়েছি 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে যে সংখ্যাগুলো চলছে,
মানে যেগুলো ন্যাচারাল নাম্বার, সাথে আমি জিরোকে নিয়ে নিলাম, তাহলে হোল নাম্বারের সেট হয়ে গেল। এর সাথে সাথে নেগেটিভ ন্যাচারাল নাম্বারগুলোকে নিয়ে নাও, মানে ন্যাচারাল নাম্বারের নেগেটিভ ভ্যালুগুলোকে, -1, -2, -3, -4, -5। এই যে পুরো সেটটা পেলাম, এই সেটটাকে বলা হয় ইন্টিজারের সেট বা পূর্ণ সংখ্যার সেট। সেই পূর্ণ সংখ্যার সেটের যদি কালেকশন নিতে হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই নাম্বারগুলোকে পরপর লিখে দিতে পারি বা কথায় লিখতে পারি, সেটা আমরা পরে আসবো। তো এইভাবে কিন্তু একটা সেটের একটা কালেকশন হয়ে গেল না, তো কালেকশন মানেই সেট। ঠিক সেরকমভাবে দ্য কালেকশন অফ অল ক্যাপিটালস অফ স্টেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের কি একটা রাজধানী আছে, সেই রাজধানীগুলোর নামগুলোকে যদি আমি লিখে দিই তাহলে কিন্তু সেটাও একটা কালেকশন হবে, তাহলে সেটাকেও আমি কি বলবো, সেট। তাহলে কালেকশন হতে হবে ফার্স্ট অফ অল ওয়েল ডিফাইন্ড হতে হবে, এবং তার সাথে সাথে ডিফারেন্ট অবজেক্ট থাকতে হবে, সেম জিনিসকে রিপিট করব না, এবং তাদেরকে কিন্তু যেরকম অর্ডারে খুশি লিখতে পারি, কোনো রকম ক্রম নিরপেক্ষ, মানে সবসময় ক্রম নিরপেক্ষ হবে, ক্রমের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, চলো এরপরে চলে আসি আমাদের কাছে। আমাদের কিছু স্ট্যান্ডার্ড নোটেশন আছে যেগুলো আমাদের পড়া চলাকালীন আমরা কোয়েশ্চেনকে বুঝতে গিয়ে আমরা কিন্তু প্রবলেম ফেস করি। কি জিনিস লেখা আছে স্যার, এরকমভাবে লিখলো কেন, এই কনফিউশন যদি আমাদের কাছে প্রশ্ন সলভ করাকালীন চলে আসে, তাহলে প্রশ্ন কোনোদিনই আমাদের কাছে সলভ হবে না। তাই আগে থেকে আমাদেরকে সেই জিনিসগুলোকে ডিল করে নিতে হবে, রাইট। দেখো, তো স্ট্যান্ডার্ড নোটেশনের মধ্যে কি আছে, কিছু কিছু জিনিস, যেমন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, মানে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট, মানে চলতেই থাকছে ইনফাইনাইট সেট। তো এই সেটকে কিভাবে ডিনোট করা হয় স্যার, ক্যাপিটাল এন, একটা দাগ দেওয়া হয়, মোটা করে দেওয়া হয়। তো এই যে জিনিসটা, এই নোটেশনটা যদি পরবর্তীকালে আমি কোয়েশ্চেনে দেখি তাহলে বুঝে যাবে এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, যেটাকে বাংলায় বলছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট, অথবা এটাকে আরেকটাভাবে লেখা যায় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। কারণ পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, ইন্টিজারের একটা হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6 এই পার্টটা ডট 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 চলতে থাকবে, একটা -1, 2, 3, 4, 5, 6 মাইনাসের ভ্যালুগুলো, আর মাঝখানে জিরো হয়। তো ধনাত্মক পার্টটাকে যদি দেখো সেটা কিন্তু আদতে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না? তো দেখো এটাই কিন্তু বলেছে। এবারে সেট অফ ইন্টিজার্স, এটাকে জেড দিয়েও লেখা হয়, এটাকে আই দিয়েও লেখা হয়। অনেকে তো জেডটাকে পপুলারলি জানে, অনেকে আই যে একটা ইন্টিজার হয়, মানে আই সেটটাকে ইন্টিজার সেট বলে, সেটা অনেকে গুরুত্ব দিয়ে পড়ে না, আমাদের জানতে হবে। তো সেট অফ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট, সেটটাকে অলরেডি আমি ডিফাইন করে দিয়েছি, -1, -2, -3 এরকম করে করে চলতে থাকবে, মাইনাসে 0, দেন 1, 2, 3, 4 ডট 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 ডট। এবারে হচ্ছে দ্য সেট অফ অল রিয়াল নাম্বারস, সমস্ত রিয়াল নাম্বারের সেট। রিয়াল নাম্বার মানে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা মানে কি, ছোটবেলায় আমরা সংখ্যা রেখা আঁকতাম, সংখ্যা রেখার মধ্যে আমরা কি করতাম, 0, তারপরে 1, 2 এরকম করে, এদিকে -1, -2 করতাম। এবার মনে করো এই যে 0 আর 1 এর মাঝখানেও তো প্রচুর নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে, তাই না? 0.1, 0.2, 0.3, 0.4, এছাড়া 0.01, 0.001। তো এই যে সংখ্যাগুলো আছে, এই সমস্ত সংখ্যাগুলোকে যদি একত্রে নিয়ে নেওয়া যায়, তাহলে এটাকে আমরা বলবো কি, বলো, রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকেই পরবর্তীকালে আমরা দুটো ভাগে ভেঙে দেবো, একটা ভাগকে বলবো আমরা কি, মূলদ সংখ্যা, একটা ভাগকে বলবো আমরা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে যে নাম্বারকে p/q ফরম্যাটে লেখা যায়, মানে কিছু বাই কিছু, আর অমূলদ সংখ্যাকে p/q ফরম্যাটে লেখা যায় না। ঠিক আছে, মূলদ সংখ্যার ইংরেজি কথা কি সেটাও আমরা পড়বো, অমূলদ সংখ্যার ইংরেজি কথা কি সেটা আমরা পড়বো। মূলদ সংখ্যার ইংরেজি কথাকে বলে র্যাশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যার ইংরেজি কথাকে বলে ইরাশনাল নাম্বার। তো সেগুলোকে আস্তে আস্তে আমরা দেখব। আচ্ছা, তো এটুকু হয়ে গেল। এরপরে চলে আসি আমরা দ্য সেট অফ অল র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, তাকে আমরা তার সেটটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, কোন কোন সংখ্যা স্যার, যেমন 1.2, 1.2 মানে কি স্যার, 12/10, তাই না? পয়েন্ট সরালে নিচে 10 চলে আসবে, তার মানে p/q আকারে লেখা যাচ্ছে। নিচে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, নাহলে p/q কি করে লিখবো? তার মানে p/q আকারে লেখা যায় এরকম সমস্ত সংখ্যাকে বলা হয় কি বলতো, মূলদ সংখ্যা। বলবে স্যার ইন্টিজার বাদ দাও, তুমি ন্যাচারাল নাম্বারও নিয়ে নাও। 5 কি স্যার মূলদ সংখ্যা? বলে হ্যাঁ স্যার, 5/1 তো 5/1 কি হবে স্যার, মূলদ সংখ্যা, কারণ লেখা যাচ্ছে তাকে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি আমরা দ্য সেট অফ অল পজিটিভ রিয়াল নাম্বারস, যেটাকে লেখা হয় কি আর প্লাস দিয়ে। প্লাস মানে পজিটিভ সংখ্যাগুলো, মানে নেগেটিভ এবং 0 এই ভ্যালুগুলোকে বাদ দিলে যে পজিটিভ পার্টগুলো রিয়াল নাম্বারে পড়ে থাকবে, সেই সেটটাকে বলবো এটা। দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি স্যার? কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে যে নাম্বার তোমাদের বাস্তব সংখ্যার মধ্যে নেই। যেমন তোমাদেরকে বলি, তোমরা x² = 9 তোমার কাছে দেওয়া হলো, তোমরা সলভ করে বলবে কি স্যার x এর কি কি ভ্যালু পসিবল স্যার, +3 এবং -3।
যদি তোমার কাছে এখন দিয়ে দেওয়া যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু -9, তুমি বলবে স্যার এমন কি কোনো ভ্যালু এক্সিস্ট করে বাস্তব সংখ্যায় যে এক্স এর জায়গায় যদি বসাই তাকে স্কোয়ার করলে -9 হবে? বলে স্যার নেই, কারণ দুবার গুণ করতে হবে না, কোনো সংখ্যাকে দুবার গুণ করে কি করে তাকে মাইনাস বানাবে? দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, দুটো প্লাস গুণ করলেও প্লাস হয়ে যায়, তাহলে সম্ভব নয়। তখনই আমাদের শুরু হয় কমপ্লেক্স নাম্বারের অবতারণা, এবং কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করা হয় তারপরে। তো সেটাকে আমরা পরবর্তী ক্লাসে দেখব। আপাতত জেনে নাও দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার সেটকে বলা হয় আমাদের সি দিয়ে প্রকাশ করা হয়, লেখা হয় দ্য সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস, যেটাকে কিউ প্লাস দিয়ে লেখা হয়। তো কিউ প্লাসটা আমরা দেখে নিলাম, কিউ প্লাস মানে হচ্ছে পজিটিভ সংখ্যা, যেটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো। ঠিক আছে, এরপরে চলে আসি আমাদের রিপ্রেজেন্টেশন বা উপস্থাপনা। মানে আমাদের সেট তত্ত্ব বা সেট থিওরিকে পুরোপুরি যদি স্ট্যাবলিশ করতে হয় তাহলে সেটকে তো উপস্থাপন করতে হবে, সেটকে লিখতে হবে। সেটকে কীভাবে লেখা যায় স্যার? এর নামকরণেও অনেকের কিন্তু ডাউট থাকে। দেখে নাও, প্রথম যে পদ্ধতি আছে ইংরাজিতে বলে লিস্টিং মেথড, ঠিক আছে, মানে লিস্ট করা হচ্ছে, আর বাংলায় এটাকে বলে ছকবন্দীকরণ পদ্ধতি। সেকেন্ড যে পদ্ধতি আছে তাকে বলা হয় সেট বিল্ডার মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি, সেট বিল্ডার মেথড। দেখো, যে আমাদের কাছে লিস্টিং মেথড আছে এর আরও নাম আছে ট্যাবুলার মেথড এবং রোস্টার মেথড। কি বললাম? আমাদের যে উপস্থাপনা আছে, মানে একটা সেটকে কিভাবে উপস্থাপন করব তার দুটো মেথড, একটা হচ্ছে কি তিনটে একই ক্যাটেগরি, দেখো একই নাম, রোস্টার মেথড যা, ট্যাবুলার মেথড তাই, আর লিস্টিং মেথড তাই, মানে ছকবন্দীকরণ পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, এগুলো একই নাম, সেট বিল্ডার মেথড, রুল মেথড এবং প্রপার্টি মেথড। প্রপার্টি মানে কি? প্রপার্টি মানে ধর্মভিত্তিক পদ্ধতি। মানে কোনো সেটকে প্রকাশ করার জন্য সেগুলোকে আমরা কি করি, আমরা নর্মালি সংখ্যা কমা দিয়ে লিখে দিতে পারি। এটা যেটা পদ্ধতি সেটা হচ্ছে এই ছকবন্দীকরণ পদ্ধতি। যখন আমরা পুরো সেটকে প্রকাশ করার জন্য কথার ইউজ করব, ল্যাঙ্গুয়েজের ইউজ করব, তখন সেই পদ্ধতিটা হয়ে যাবে কি, তখন সেই পদ্ধতির নাম হয়ে যাবে ধর্মভিত্তিক পদ্ধতি, কারণ তার ধর্মকে উল্লেখ করছি, ঠিক আছে, প্রপার্টিকে উল্লেখ করছি। তো এখানে লিখে দিয়েছি, যখন আমরা বাই রাইটিং দ্য এলিমেন্টস ইন আ ব্র্যাকেট, যখন আমরা ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে লিখে দেবো সেপারেটেড বাই কমা দিয়ে, তখন তাকে আমরা বলবো কি বলবো বলো, লিস্টিং পদ্ধতিতে লিখেছি। যেমন সমস্ত ভায়োলগুলো, ইংরেজিতে যতগুলো ভায়োল আছে সেগুলোকে যদি আমরা এইভাবে কমা দিয়ে লিখি, এ কমা ই কমা আই কমা ও কমা ইউ, তাহলে এই যে পদ্ধতিটা হলো এটাকে বলবো আমরা ছকবন্দীকরণ পদ্ধতি, বা আমাদের কাছে ট্যাবুলার মেথড বলতে পারো, লিস্টিং মেথড বলতে পারো, রোস্টার মেথড বলতে পারো, ঠিক আছে। এবারে চলে আসি ধর্মভিত্তিক পদ্ধতি, যেটাকে সেট বিল্ডার মেথড, রুল মেথড, প্রপার্টি মেথড বলছি। কি সেটা? দেখো, ধর্ম উল্লেখ করেছি, এ সেটের মধ্যে কেমন এলিমেন্ট আছে, এক্স টাইপের এলিমেন্ট আছে। পরে একটা কি চিহ্ন দিয়েছি দেখো, এখানে টু টাইপের চিহ্ন দিয়েছি, পরবর্তীকালে চিহ্নগুলোকে আমি ডিফাইন করে দেবো। কেমন দিয়েছি? এক্স এর সম্পর্কে ইনফরমেশনটা দিয়েছি। তারপরে কেমন, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এক্স এর ভ্যালু কোন সেট থেকে নিতে হবে, ন্যাচারাল নাম্বারের সেট থেকে নিতে হবে, মানে 1 2 3 4 ... এবং এক্স এর মান 5-এর থেকে ছোট হতে হবে। তাহলে এক্স এর কি ভ্যালু পসিবল স্যার? এক্স এর মান 1 নিতে পারবো স্যার, 1 একটা ন্যাচারাল নাম্বার, এবং 1 5-এর থেকে ছোট, তাহলে 1ও হবে। মানে এই সেটের মধ্যে কি পাবো স্যার? এই সেটের মধ্যে 1 পাবো স্যার, 2 পাবো স্যার, হ্যাঁ স্যার 2 পাবো, 3 পাবো স্যার, হ্যাঁ স্যার 3 পাবো, 4 পাবো স্যার, 5 কি পাবো স্যার? না, 5-এর থেকে ছোট হতে হবে এবং ন্যাচারাল নাম্বার হতে হবে। দেখো, আমরা কিন্তু এই যে পার্টিকুলার সেট বিল্ডার পদ্ধতি বা রুল মেথড বা যাই বলি না প্রপার্টি মেথড, এর সাহায্যে আমরা যেটা লিখেছি সেটাকে কিন্তু আমরা আলটিমেটলি কিসে প্রকাশ করতে পারি, আমরা ছকবন্দীকরণ পদ্ধতিতে প্রকাশ করতে পারি, কারণ এটাই তো ছকবন্দীকরণ পদ্ধতি, তাই না? ঠিক আছে, তো এটা হচ্ছে দুভাবে লেখার কিন্তু একটা প্রয়াস। চলো এরপরে চলে আসি আমরা, এরপরে জানতে হবে টাইপস অফ সেট, কি ধরনের স্যার সেট রয়েছে আমাদের কাছে। দেখো, প্রথমত হচ্ছে কি স্যার, এমটি সেট, এমন একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট রাখাই পসিবল নয়। বললো স্যার কীরকম সেট সেটা দেখান। শূন্য সেট, কেমন সেট? ধরো একটা একে এই শূন্য সেটকে সবসময় কি দিয়ে ডিনোট করা হয় যেন, ফাই চিহ্ন দিয়ে, অনেক সময় ফাই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, অনেক সময় সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভেতরে কিছু লেখা যাবে না, ভেতরে শূন্যস্থান ফাঁকা থাকবে, এই রকম চিহ্ন দিয়েও কিন্তু অনেক সময় লেখা হয়, ঠিক আছে। দেখো, শূন্য সেট মানে কি, এমনভাবে আমি সেটটাকে ডিফাইন করলাম বা বললাম যার মধ্যে কিন্তু কোনো জিনিসকে কোনো এলিমেন্ট ঢুকবেই না। যেমন এখানে বলছি এক্স টাইপের এলিমেন্ট এই সেটের মধ্যে আছে। কেমন এক্স একটা যুগ্ম সংখ্যা, এক্স একটা কি সংখ্যা বলো, যুগ্ম সংখ্যা, এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। তো
এক্স যেই তুমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 এক্সের মান বের করবে, এক্সের মান কি আসবে স্যার? এক্সের মান +5 এবং -5। তো সেক্ষেত্রে কখনোই এটা যুগ্ম সংখ্যা হবে না। আর যুগ্ম সংখ্যা যখনই হবে না, যুগ্ম মানে কি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে তো ভাগ যাবে না 5 কোনো দিন। তার মানে এই সেটের মধ্যে আমি কাউকে লিখতেই পারবো না। তার মানে এই সেটটা হচ্ছে একটা ফাই সেট, এমটি সেট বা শূন্য সেট। ঠিক আছে, এরপরে চলে আসি সিঙ্গেলটন সেট, যেটাকে বাংলায় বলে একপদী সেট। মানে একটা পদ আছে, মানে একটাই এলিমেন্ট আছে। তাহলে এমন করে সেটটাকে আমি ডিফাইন করেছি যার মধ্যে একটা পদই সম্ভব, এর বেশি কিন্তু পদ সম্ভব নয়। দেখে নাও, এ একটা সেট, এক্স টাইপের এলিমেন্ট এখানে আছে। কীরকম? এক্স একটি অখণ্ড সংখ্যা, মানে অখণ্ড সংখ্যা, বুঝতে পেরেছো? আচ্ছা, আর এক্স আবার কী হবে বলো? এক্স একটা অখণ্ড সংখ্যা। এছাড়া বলেছে এক্সের মান কত হবে? 2 আর 4-এর মাঝখানে। অখণ্ড সংখ্যার ইংরাজি কথা হচ্ছে হোল নাম্বার। ঠিক আছে, তো ভালো করে একবার দেখবে। দেখো, আমি প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি, ভালো করে দেখবে। 2-3টে শব্দ এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে দেখে নিতে পারো এখানে। এই যে এক্ষেত্রে দেখবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনটা? ইন্টিজারকে পূর্ণ সংখ্যা বলে, অখণ্ড সংখ্যাকে হোল নাম্বার বলে, ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এই ছোট ছোট জিনিসকে কিন্তু মাথায় রাখবে। এবার চলে আসি এখানে, দেখো এখানে যেটা বলছিলাম সিঙ্গেলটন সেট বা একপদী সেট। তাহলে কি হচ্ছে স্যার? অখণ্ড সংখ্যা মানে 0 থেকে 0কে নিতে হবে আর সমস্ত ন্যাচারাল নাম্বারকে নিয়ে নাও, তাহলে সেটা অখণ্ড সংখ্যার সেট হয়। তাহলে এক্স একটা অখণ্ড সংখ্যা এবং এক্সের ভ্যালু হচ্ছে 2 থেকে 4-এর মাঝখানে। মানে 2কে নিতে পারবে না, 4কেও নিতে পারবে না, তাহলে একমাত্র একটাই ভ্যালু পসিবল, 3। তার মানে এই সেটের মধ্যে একটাই এলিমেন্ট আছে যার নাম 3। তার মানে এটা একপদী সেট। ফাইনাইট সেট কি জিনিস স্যার? ফাইনাইট সেট মানে হচ্ছে সসীম সেট। সসীম মানে কি স্যার? যার মধ্যে যে কটা এলিমেন্ট আছে সেটা কিন্তু লিমিটেড, মানে তাকে আমরা গুণে শেষ করতে পারবো, তাই না? তো ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট মানে কি? যার মধ্যে এলিমেন্ট সংখ্যা কি আছে? অসীম। গুনতে তো পারছি অনেক সময়, বা অনেক সময় গুনতেও পারছি না, সেটাও হতে পারে, বাট গুণে কিন্তু আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি এটা ইনফাইনাইট সেট হয়ে যাবে। ঠিক আছে, একটা কনসেপ্ট আছে এখানে স্যার, কার্ডিনাল নাম্বার অফ আ ফাইনাইট সেট। একটা সসীম সেটের কার্ডিনাল নাম্বার কি করে পাবো বা কাকে বলে? স্যার বলে রাখি তোমাদেরকে, শুনে নাও। একটা সেটের মধ্যে, একটা ফাইনাইট সেটেরই কার্ডিনাল নাম্বার হয়। তাহলে শুনে নাও, যখন একটা সেট আমার কাছে দেওয়া আছে, ধরে নাও সেটের মধ্যে আমি গুনে দেখলাম 5খানা এলিমেন্ট আছে। যেমন ওই ভায়োলেট সেটটা ছিল না, এ, ই, আই, ও, ইউ। তাহলে কটা এলিমেন্ট আছে? 5টা ভায়োল, 5টা লিখেছিলাম। তাহলে এর কার্ডিনালিটি কত স্যার? 5। তার মানে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই তার, সেই নাম্বারটাকেই বলে তার কার্ডিনালিটি বা কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, এটাকে অনেক সময় NA, নাম্বার অফ এ, বা এ সেটের মধ্যে কতগুলো টার্ম আছে সেটা বার করতে নাম্বার অফ টার্মস, অথবা অর্ডার অফ এ, ও অফ এ, এভাবেও কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু আশা করি কোনো ডাউট অ্যারাইজ হয়নি। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা আরও কিছু জিনিস। অনেকের মধ্যে কনফিউশন আছে, এই শব্দগুলো পেলে কনফিউজ হয়ে যায়। স্যার ইকুইভ্যালেন্স সেট আর ইকুয়াল সেটের মধ্যে পার্থক্য কী? তোমাদেরকে বলে রাখি, দুটো সেট তোমাদের সামনে দিয়েছে। ধরো একটা ভায়োলেট সেট দিয়েছে ইংরাজি অ্যালফাবেটে, যার মধ্যে তুমি কমা দিয়ে লিখে নিয়েছো এ, ই, আই, ও, ইউ, প্রত্যেকটা কমা দিয়ে লিখেছো। আর একটা সেট তোমাকে দিলাম 1, 2, 3, 4, 5, 5টা। এখন দ্বিতীয় যে সেটটা দিয়েছি তাতেও 5টা নাম্বার আছে, প্রথম যে সেটটা দিয়েছি তাতেও 5টা এলিমেন্ট আছে, এ, ই, আই, ও, ইউ। তাহলে নাম্বার অফ এলিমেন্ট প্রথম সেটেও যা আছে দ্বিতীয় সেটেও তাই আছে। তাহলে এই দুটো সেটের ক্ষেত্রে কমন কি? নাম্বার অফ এলিমেন্ট, তাই না? তো এই দুটো সেটকে বলবো ইকুইভ্যালেন্স সেট, মানে সমতুল্য সেট। ইকুয়াল সেট বলবো না। ইকুয়াল সেট তখনই বলবো যখন নাম্বার অফ এলিমেন্টের সাথে সাথে ওদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টও সমান হয়ে যাবে, তখন তাদের হুবহু সমান সেট বা ইকুয়াল সেট বলবো। আশা করি ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে। দেখো, ইকুয়াল সেট মানে নাম্বার অফ এলিমেন্ট সমান হলেই ইকুইভ্যালেন্স সেট হয়ে যাবে, সমতুল্য সেট। বাট ইকুয়াল সেট হতে গেলে দুজনের মধ্যে সেম সংখ্যক এলিমেন্ট থাকতে হবে, প্লাস একই এলিমেন্ট থাকতে হবে। আগে পরে থাকতে পারে, বাট একই এলিমেন্ট থাকতে হবে। দেখে নাও, এবার দুটো কনসেপ্ট আছে স্যার, সুপার সেট এবং সাবসেট। দেখো, একটা সেটকে অন্য সেটের কি বলবো? সাবসেট। কখন বলবো? সাব মানে কি? ছোট। কখন বলবো? তাহলে ডিভিশন থেকে সাব ডিভিশন, তোমরা সবসময় পরিচিত এই টার্মগুলোর সঙ্গে। সাব ডিভিশন ডিভিশনের পার্ট, তাই না? তার মানে যদি একটা সেটের মধ্যে 1, 2, 3 তিনটে এলিমেন্ট আছে, আর একটা সেটের মধ্যে ধরো 1, 2, 3, 4, দেখো এই সমস্ত এলিমেন্ট এর মধ্যেও ঢুকে আছে। তাহলে এই সেটটা হচ্ছে এ সেট, এই সেটটা হচ্ছে বি সেট। তাহলে একে বলবো কি স্যার? এই সেটটা হচ্ছে বি সেটের মধ্যে ঢুকে আছে। তাহলে হাঁ মুখটা কোন দিকে দেবো? হাঁ মুখটা দেবো বড় সেটের দিকে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে ঢুকে আছে।
তাহলে এ সেটটা ছোট, তাহলে এটা হবে সাবসেট, আর যে সেটটা বড় সেটাকে আমরা বলবো সুপারসেট। তাহলে এটার নাম হয়ে যাবে কি স্যার, এটা হয়ে যাবে সাবসেট, বা বাংলায় যদি আমরা বলি এটাকে বলবো উপসেট, বাংলায় বলবো কি উপসেট, এবং এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো সুপারসেট, সুপারসেট, এবং এটাকেই আমরা বলবো অধিসেট। কি বলবো আমরা, অধিসেট, অধিসেট, এটাকে বলবো অধিসেট। ঠিক আছে, এবার শুনে নাও, এই যে দেখবে এটা হচ্ছে কি বলতো, একটা ইকুয়াল টু সাইন দিয়েছি না স্যার, এর মানে হচ্ছে যেমন আমরা ছোটবেলায় বলি না স্যার লেস অর ইকুয়াল টু, এটা সেটের ক্ষেত্রে কি হয়, সাবসেট অর ইকুয়াল টু। ঠিক আছে, সাবসেট অর ইকুয়াল টু মানে হয় সাবসেট হবে অথবা ইকুয়াল টু হবে। দেখো এখানে ইকুয়াল টু না লিখলেও কিন্তু স্যাটিসফাই করে যেত। বলো স্যার কেন, কারণ অর বলছি না, ছোট হলেও চলবে সমান হলেও চলবে, কিন্তু এখানে স্ট্রিক্টলি ছোট আছে। যদি কখনো একটা সেটের থেকে দ্বিতীয় সেটটা অন্তত একটা এলিমেন্ট কম থাকে, তাহলে তখন তাকে আমরা কি করব, এই রকম একটা সাইন দিয়ে লিখব। এই সাইনটাকে তখন নাম হয়ে যায় কি, প্রপার সাবসেট। কি বলে, প্রপার সাবসেট, প্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেট, বা তোমরা বলতে পারো যথার্থ উপসেট। আর উপসেটের মধ্যে পার্থক্য কি স্যার, আমি এখানে দ্বিতীয় সেটটাকেও কি নিতে পারতাম, এ সেটটাকেও নিতে পারতাম 1 2 3 4, সেক্ষেত্রে দুটো সেট সমান হয়ে যেত। সমান হলেও কিন্তু সাবসেট বলতে পারবো, কিন্তু প্রপার সাবসেট হলে আমাদের কিন্তু একটা এলিমেন্ট অন্তত এই সেটের থেকে কম থাকতে হবে, তবে তাকে আমরা বলতে পারবো প্রপার সাবসেট, কারণ প্রপারলি কম আছে, তাই না। দেখে নাও তো, যথার্থ উপসেট দুটো বুঝিয়ে দিলাম, ইকুয়াল সেট অলরেডি বোঝানো হয়ে গেছে। চলো পরের কনসেপ্টে চলে যাই। দেখো পাওয়ার সেট কি জিনিস। পাওয়ার সেট নাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাওয়ার সেটকে বাংলায় বলা হয় সূচক সেট। কি সেই সেট স্যার, আমরা অলরেডি সেট কাকে বলে জেনে গেছি, তাই না। এবার যদি কোনো সেটই একটা মানে একটা সেটকেই যদি আমি সেটের মেম্বার বানিয়ে দিই, তাহলে হবে পাওয়ার সেট। কি ইন্টারেস্টিং জিনিস স্যার, একবার একটু বুঝিয়ে বলুন। ধরে নাও একটা সেটের মধ্যে কত আছে, ABC 3খানা এলিমেন্ট আছে। আমি এই সেট থেকে ছোট ছোট এলিমেন্টগুলোকে ইউজ করে কতগুলো সেট বানাতে পারি স্যার, এটা হচ্ছে আমার মোটিভ। তাহলে ধরো আমি প্রথমত কোনো এলিমেন্টই নিলাম না, তাহলে এটা নিতে পারি ফাই, একটা সেট পেলাম। দ্বিতীয় আমি সেট কি বানাতে পারি স্যার, একটা করে এলিমেন্ট নিচ্ছি, সেট মানে একটা সিঙ্গেলটন সেট এলিমেন্ট হিসাবে নিচ্ছি। এটা একটা সেট তৈরি করতে পারি এই সেট থেকে। আর কি তৈরি করতে পারি স্যার, আর একটা সিঙ্গেলটন সেট তৈরি করতে পারি বি, আর একটা সিঙ্গেলটন সেট তৈরি করতে পারি সি। এগুলো সব একটা কি সেট তৈরি করছি আমি। একটা সেট থেকে এলিমেন্টগুলোকে তুলে তুলে সেট বানাচ্ছি। তাহলে কতগুলো, 4খানা। এবার দুটো দুটো করে নিতে পারি স্যার, এবি নিতে পারি। বলে স্যার এবি নিয়েছেন বি এ নেবেন না, আমি বলেছি না সেটের মধ্যে অর্ডার কিন্তু ফলো হয় না, মানে এবি যা বি এ সেম কথা, একই সেট, তাই না। এসি নেব স্যার, এসি নেব, তারপরে স্যার কি নেবো স্যার বলো, তারপরে নেবো বিসি নেবো। আর 3খানাকেও তো একসাথে নিতে পারি, তাই না, এ বি এবং সি 3খানাকেও নিতে পারি। এই 3খানা এলিমেন্ট নিয়ে এর থেকে বেশি কি সেট তৈরি করা যায় স্যার, না, সবগুলো নিয়ে ফেলেছি। তাহলে এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ পসিবল সেটস যেটা এখান থেকে তৈরি করা হয়েছে। তাহলে এইগুলোকেই যদি আমি সেটের মধ্যে পুরে দিই, তাহলে এটাকেই বলবো সেট অফ সেট। একটা সেটের মধ্যেই কি আছে, ছোট ছোট সেট আছে, তাহলে তাকেই বলা হয় পাওয়ার সেট। সেট অফ সেটকেই বলা হয় পাওয়ার সেট। এটাকে তোমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে পারো সেট অফ সেটস। সেট অফ সেটস, অনেকগুলো সেটের সেটকেই বলা হয় পাওয়ার সেট। কোন সেট থেকে তৈরি হয়েছে, এ নামক সেট থেকে। তাহলে এইটা কার পাওয়ার সেট হবে স্যার, এ সেটের পাওয়ার সেট হবে, তাই না। এইটাই হচ্ছে কিন্তু আমাদের পাওয়ার সেটের ডেফিনেশন। তাহলে একটা পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে স্যার, যদি আমার কাছে যদি পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা জিজ্ঞেস করে, যেখানে মেন সেটের এলিমেন্ট সংখ্যা দেওয়া আছে। দেখো কতগুলো পেয়েছি স্যার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তো এই 8টা কি করে পেলাম স্যার, যতগুলো এলিমেন্ট আছে সেটাকে কার মাথায় বসিয়ে দাও, 2 এর মাথায়। তাহলে কি হবে, এন এর মান কত স্যার, 3খানা এলিমেন্ট ছিল মেন সেটে, 3 বসিয়ে দাও, তাহলে কত হবে 8। তার মানে এই সূত্র দ্বারা কিন্তু আমরা আলটিমেটলি কি করতে পারি, কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট পসিবল পাওয়ার সেটে সেটা বার করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সেটাই কিন্তু এখানে লিখে দিয়েছি। একটি সসীম সেট এর পদ সংখ্যা n হলে সূচক সেটে পদ সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে চলে আসি আমরা পরবর্তী কনসেপ্টে, অপারেশন অন সেট। একটা সেটের উপরে কি কি আমরা অপারেশন করতে পারি। ঠিক আছে, এই অপারেশন সেই অপারেশন নয়, ঠিক আছে, গাণিতিক অপারেশন। ঠিক আছে, তো কি কি করতে পারি স্যার, ইউনিয়ন। ইউনিয়নকে বলা হয় বাংলায় সেটের যোগ। দুটো সেট নিয়ে তাদেরকে যোগ করব, কিন্তু যোগ তো নর্মালি সংখ্যার মধ্যে হয়, সেটের মধ্যে কি করে যোগ করব স্যার, এখানে যোগ হয় না, দুটোকে মিশিয়ে দিতে হবে।
ধরো 2 গামলা জল আছে, তুমি দুটো গামলাকে তো যোগ করতে পারবো না, তখন কি করবো, দুটো গামলা নিয়ে একটা গামলার মধ্যে ঢেলে দেবো, সোজা সাপটা হিসেব। তো সেটের মতো তাই, কীরকম, এ ধরো একটা সেট যার মধ্যে এ 1 2 3 রয়েছে, বি একটা সেট যাদের মধ্যে কি রয়েছে 1 2 5 7 রয়েছে। এখন তুমি দুটোকে কি করতে যোগ, এবার তো এরা তো আর এলিমেন্ট নয় যে তুমি জাস্ট নাম্বার নয় যোগ করে দেবে, তুমি এদেরকে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়া মানে কি, মিশিয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে শুধুমাত্র যে আমি কিভাবে মেশাচ্ছি। 1 2 3 1 2 3 কমন পার্ট, আমার বলছি না দুটো সেটকে মেশালে একটা সেটই পাবো, তাই না, দুটো সেটকে মেশালে কি পাবো, একটা সেটই পাবো, কারণ আদার্স জিনিস তো নিয়ে আসছি না, দুটো সেটই নিয়ে আসছি, তাহলে একটা নতুন কালেকশন পাবো, নতুন সেট পাবো। তার মানে সেটের ডেফিনেশন কি ছিল, একই জিনিসকে দুবার লেখা যাবে না, তাহলে মাল্টিপল আমাদের কাছে কনফিউশন তৈরি হয়ে যাবে মাল্টিপল জিনিসের। তাহলে আমরা কি করবো স্যার, 1 2 আছে স্যার, কিন্তু খেয়াল রাখবো 3 যেহেতু দুজনের মধ্যে কমন আছে, তাই 3কে দুবার লিখবো না, একবারই লিখবো। তাহলে কি হবে স্যার, 1 ও দুজনের মধ্যে কমন আছে, তাহলে 1 কেও দুবার লিখবো না, 1 লিখে নিলাম, 2 লিখে নিলাম, 3 লিখে নিলাম, কত লিখবো স্যার 5 7। এর বাইরে দেখো কোনো এলিমেন্ট কি পড়ে আছে স্যার, 1 2 3 সব করা লেখা হয়েছে, 1 3 5 7 1 3 5 7 সব লেখা হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু ইউনিয়নের ভ্যালু, যেখানে সবগুলোকে একত্রে নিয়ে আসা হয়েছে কিন্তু কোনো জিনিসকে দ্বিতীয়বার রিপিট করা হয়নি। তার মানে কি হবে 1 2 3 5 7 1 2 3 5 7, মানে অপশন নাম্বার বি কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ইন্টারসেকশন মানে কি, সেটের ছেদ, তো ছেদের থেকে বড় কথা বুঝতে হবে ইন্টারসেকশন মানে কি। ইউনিয়নকে লেখা হয় কি দিয়ে স্যার, ইউ চিহ্ন দিয়ে, ঠিক আছে। ইন্টারসেকশনকে লেখা হয় স্যার উল্টো ইউ চিহ্ন দিয়ে, ঠিক আছে। ইন্টারসেকশন কি জিনিস স্যার, ইন্টারসেকশন মানে হলো দুটো সেটের মধ্যে কতটুকু অংশ কমন আছে, সিম্পল ব্যাপার হচ্ছে কমন। তাহলে দেখো 1 2 3 4, এখানে আছে 2 4 6, কোন জিনিসটা কমন আছে স্যার, একমাত্র 2টা কমন আছে, তাই না। আর কি কমন আছে স্যার, 4 কমন আছে। তার মানে আর কিছু কমন নেই স্যার, না, দুটো সেটের মধ্যে। তাহলে ইন্টারসেকশনে কে আসবে স্যার, এটাও একটা সেটই হবে, যেহেতু দুটো সেটকে মেশাচ্ছি তাহলে নতুন কালেকশন তৈরি হবে, দুটো কালেকশনকে মিশিয়ে, তাহলে কি হবে 2 4, ঠিক আছে। এটা হবে ইন্টারসেকশনের ভ্যালু, মানে অপশন নাম্বার এ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা ডিফারেন্স অফ এ সেট, দুটো সেটের মধ্যে ডিফারেন্স কি করে বার করব। দেখো এখানে সেই সকল অপারেশন নিয়ে কথা বলছি যেগুলো বীজগাণিতিক অপারেশন, যেগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বলে থাকি। যেহেতু এটা সেট, তো এটা কি, এটার মধ্যে যখন আমরা অপারেশনগুলোকে অপারেট করছি তখন সেটা কীরকম বিহেভিয়ার দেয় সেটাই কিন্তু বোঝার চেষ্টা করছি। নর্মাল সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা অলরেডি ডান, আমরা করেছি, ছোটোবেলা থেকে শিখেছি। এটা এই কনসেপ্ট, যোগ বিয়োগের কনসেপ্টটা যখন ব্রড লেভেলে নিয়ে যাচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের কাছে যে নতুন ফরমেশন, যোগ বিয়োগের যে নতুন ধারণা তৈরি হচ্ছে, সেই ধারণাগুলোকে আমরা শিখছি এখানে, যেটারই কিন্তু এটা রূপ তুমি বলতে পারো সেটের মধ্যে অপারেশন, ঠিক আছে। তো দুটো সেটের মধ্যে বিয়োগ বা ডিফারেন্স কি করে বার করবো স্যার, ডিফারেন্স বার করার জন্য ধরো দুভাবে বের করতে পারি, এ থেকে বিকে বিয়োগ করতে পারি, বি থেকে একে বিয়োগ করতে পারি, দুটোর মানে আলাদা। কি স্যার, যখন এ থেকে বিকে বাদ দেবো তখন মেন ফোকাস করতে হবে কার থেকে বাদ দিচ্ছি, যখন বি থেকে একে বাদ দিচ্ছি তখন মেন কার থেকে বাদ দিচ্ছি সেটা বেশি ইম্পর্টেন্ট। যখন এর থেকে বিকে বাদ দিচ্ছি তখন এ সেট হচ্ছে ফোকাস এরিয়ায় থাকবে, শুধু বি এর এলিমেন্টগুলোকে কেটে দেবো। তাহলে এ সেটকে ফোকাস করো, কি আছে 1 3 5 7 9, আর এর মধ্যে বি এর কোন কোন এলিমেন্ট ঢুকে আছে স্যার, 3 ঢুকে আছে, আর স্যার 5 ঢুকে আছে স্যার, আর কে ঢুকে আছে স্যার 7 ঢুকে আছে, আর কেউ ঢুকে নেই। তার মানে এ সেটকে ফোকাসে রাখবো, আর বি সেটের কোন এলিমেন্টগুলো এর মধ্যে বসে আছে সেটাকে ফোকাস করব এ সেটের মধ্যে। কে কে বসে আছে স্যার, 3 5 আর 7, তো এইগুলোকে মাইনাস করে দেবো। তাহলে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে বাকি মাইনাস করার পরে সেটাই হবে এর মান, উত্তর, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ডিফারেন্স বার করার রুল। সেকেন্ড স্যার, এটা কি করে বার করবো স্যার, এবার ফোকাস এরিয়া আমাদের কাছে বি, বিকে ফোকাসে রাখো, ফোকাসে রেখে তোমার কাজ কি হবে স্যার, বিকে ফোকাসে রাখুন, আর এর কোন এলিমেন্টগুলো এখানে ঢুকে আছে সেগুলোকে মার্ক করুন, 3 5 7, ঠিক আছে। এইগুলোকে হাঁটিয়ে দিন, হাঁটিয়ে দিলে বি এর মধ্যে যেগুলো পড়ে থাকবে সেগুলোই কিন্তু কি হবে, সেগুলোই হবে বি মাইনাসে, বি এর মধ্যে ফোকাস করতে হবে। দেখো স্পষ্টভাবেই দেখতে পেয়েছো যে এ মাইনাস বি আর বি মাইনাস এ, এই দুটো সেট কিন্তু আলাদা সেট, তাই না, ইন জেনারেলি কিন্তু সমান হবে না। তো এই জিনিসটা থেকেও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন ডিরাইভ করতে পারে, ঠিক আছে। ক্লিয়ার আমার কথা? এবার দেখো সিমেট্রিক ডিফারেন্স কি স্যার, ডিফারেন্স তো শিখে গেলাম, আবার সিমেট্রিক ডিফারেন্স কি। সিমেট্রিক ডিফারেন্স মানে এই যে দুটো কাজ করলাম, দুটো সেট দেওয়া ছিল, একবার একটা সেট এ একটা সেট বি, আমরা এ মাইনাস বি বার করেছি, আবার বি মাইনাস এ বার করেছি। এই দুটো অপারেশনকে যদি একসাথে নিয়ে নেওয়া যায়, মানে যোগ অ্যাপ্লাই করে দেওয়া যায়, ইউনিয়ন অ্যাপ্লাই করে দেওয়া যায়,
তাকেই আমরা বলবো সিমেট্রিক ডিফারেন্স, এবং যেটাকে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে এ ট্রায়াঙ্গেল বি, এটার মানে হলো এ সেট মাইনাস বি সেট, মানে এ মাইনাস বি, এ আর বি এর সেটের ডিফারেন্স, এবং বি মাইনাস এ, বি আর এ সেটের ডিফারেন্স, দুটোর ইউনিয়ন ভ্যালু নিতে হবে। ধরো এইটা তোমার কাছে দেওয়া আছে, তুমি কি করে বার করবে? তুমি ফার্স্ট অফ অল বার করবে এ মাইনাস বি, তারপরে বার করবে কি স্যার? ইউনিয়ন বি মাইনাস এ। প্রথমে এটাকে বার করো, এ মাইনাস বি মানে কি স্যার? বি এর এলিমেন্টগুলোকে এর থেকে বাদ দিয়ে দেবো, মানে এ সেটটা হচ্ছে ফোকাস এরিয়া। এ সেটের মধ্যে দেখো বি এর এলিমেন্ট কি কি ঢুকে আছে? 3 ঢুকে আছে, 5 ঢুকে আছে, 7, 3 5 7, তাহলে কি পড়ে থাকবে স্যার? পড়ে থাকবে 1,9 ইউনিয়ন। এবার বি সেটটাকে ফোকাস এরিয়ায় রাখবো, এর এলিমেন্টগুলোকে বাদ দেবো, তাহলে 3 5 7 বাদ চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে স্যার? 2,11। দুটোকে ইউনিয়ন করলে কি হবে স্যার? যে কটা আছে মিশিয়ে দেন, 1 2 9 11। এরকম সবসময় ছোট বড় সাজিয়ে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা হ্যাপাজার্ডলিও লিখতে পারো, ঠিক আছে? সেট তত্ত্বে তোমাদের কোনো এটার বাধ্যবাধকতা নেই। তো এটাই হয়ে গেল তোমাদের সিমেট্রিক ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে কনসেপ্টটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ এ সেট। একটা সেটের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি? ওই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে তার থেকে বড় সেট যেটা দেওয়া আছে সেটাকে বলে ইউনিভার্সাল সেট। সেই ইউনিভার্সাল সেটের মধ্যে কি আছে? তাহলে প্রশ্ন হচ্ছে স্যার ইউনিভার্সাল সেট কি জিনিস? চলো দেখে নেওয়া যায়। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি একটু আগের স্লাইডে নিয়ে যাই। দেখো এক্ষেত্রে তোমরা দেখতে পাবে ইউনিভার্সাল সেট কি জিনিস। ইউনিভার্সাল সেট হলো এমন একটা সেট যে সেটটা থেকে বাকি সেটগুলোর জন্ম হয়েছে। তার মানে ধরো একটা সেট, দেখো ইউনিভার্সাল সেট যেটাকে নিলাম আমি 0 থেকে 8, এটাকে আমি আমার মতো করে এক্সটেন্ডও করতে পারি, কমাতেও পারি, কিন্তু মাথায় রাখতে হবে এই সেট থেকেই যেন বাকি সেটের জন্ম হয়, ঠিক আছে? তো এটাকে কিন্তু আমি নিজের মতো করে বাড়াতেও পারি, এর পরিধি বাড়াতেও পারি, পরিধি ছোটও করতে পারি, ম্যাটার করবে না। 0 থেকে 8 পর্যন্ত পরপর নাম্বার নিয়েছি। এরপর এখান থেকে আমি দুটো সেটের জন্ম দিয়েছি। 1 নম্বর 0 থেকে কন্টিনিউ 4, 0 1 থেকে 7, 1 3 5 7। দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু এরই পার্ট। তাহলে এই সেটটা হবে প্যারেন্ট সেট, যেটাকে তুমি ইউনিভার্সাল সেট বলতে পারো, ঠিক আছে? তো প্রত্যেকটা সেট তত্ত্বের প্রতিটা প্রবলেমের ক্ষেত্রে সেই যে এলিমেন্টগুলোকে সে ইউজ করছে সেটা কোনো না কোনো একটা জায়গা থেকে ইউজ করছে, তাহলে তার একটা প্যারেন্ট সেট থাকে, ঠিক আছে? প্যারেন্ট সেট যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি, ইউ দিয়ে বা এস দিয়ে প্রকাশ করি। এখন এখানে চলে আসি আমরা। দেখো সেই ইউনিভার্সাল ধরো সেট তোমার কাছে দেওয়া আছে। এখন উদাহরণস্বরূপ তোমাকে আমি বলি, ধরো একটা সেট তোমার কাছে দিল 1 2 3, আর তোমাকে ইউনিভার্সাল সেট দিয়ে দিল 1 2 3 4 5। এখন তোমাকে বার করতে হবে কমপ্লিমেন্ট সেট, মানে এ সেটের কমপ্লিমেন্ট সেট। তাহলে কি করবে? এ সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে এক্সট্রা যে এলিমেন্টগুলো পড়ে আছে, দেখো 1 2 3 বাদ দিয়ে যে এক্সট্রা এলিমেন্ট মানে 4 আর 5 পড়ে আছে সেটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট সেটের পার্ট। আশা করি এই পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যে কোনো সেটের কমপ্লিমেন্ট সেটকে তার ড্যাশ মাথায় ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তো আশা করি বুঝতে পেরেছো। যে কোনো কমপ্লিমেন্ট সেটের কমপ্লিমেন্ট আবার সেই সেট হয়, যেমন এই সেটটার যদি তুমি আবার কমপ্লিমেন্ট সেট বার করো তাহলে কি হবে স্যার? এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে 4 আর 5কে বাদ দিতে হবে মেন সেট থেকে, মানে ইউনিভার্সাল সেট থেকে। তাহলে কি হবে? 1 2 3 পড়ে থাকবে, 1 2 3। আর 1 2 3 আসলে কি ছিল স্যার? মেন সেট ছিল। তাহলে যে কোনো সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট পুনরায় সেই সেট হয়ে যায়, এটাও কিন্তু একটা থিওরি, ঠিক আছে? আর যে কোনো সেট আর তার কমপ্লিমেন্ট সেটকে যদি মার্চ করে দাও তাহলে কোনো কিছু আর পড়ে থাকবে না, তাহলে সেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলতে পারি, রাইট? সেরকম ফাই যদি তুমি দেখো, ফাই মানে কিচ্ছু নেই, আর ইউনিভার্সাল সেটের মধ্যে সব কিছু আছে। তো ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট বাদ দিলে যা পড়ে থাকে তার মধ্যে কিছু নেই, তাহলে সেটা হচ্ছে ফাই সেটের সঙ্গে সমান। ঠিক সেরকমভাবে ফাই সেটকে যদি আমি কি করি? কমপ্লিমেন্ট দিয়ে দিই, তাহলে সব কিছু পেয়ে যাবো। ফাই সেটের মধ্যে কিছুই নেই, তার কমপ্লিমেন্টে সব বসে আছে, তাহলে তার কী হবে বলো? ইউনিয়ন সেটের সঙ্গে সমান হবে। তো এগুলো সব কিছুই বলেছি। যেমন একটা সেট আর তার কমপ্লিমেন্ট সেট মানে সেই সেটের বাইরে যারা বসে তাদের মধ্যে তো কোনো কমন কিছু নেই, তাহলে কী হবে? সমান সমান কী হয়ে যাবে? ফাই হয়ে যাবে, ইন্টারসেকশন করলে, ঠিক আছে? চলো, তো মোটামুটি সবটা আমি ডিসকাস করে দিয়েছি। এরপরে চলে আছে লস অফ অ্যালজেব্রা অফ সেটস। সেটের মধ্যে যে বীজগাণিতিক যে সূত্রগুলো অ্যাপ্লাই হচ্ছে সেগুলোকে আমরা দেখব। 6টা খুব পপুলার সূত্র আছে দেখব। যেমন আইডেম্পোটেন্ট ল আছে, যেটাকে বলা হয়
বর্গৈক সমসূত্র কি আছে এখানে, এই যে সূত্রটা আইডেম্পোটেন্ট ল, এখানে দুটো সেম সেটের মধ্যে অ্যাপ্লাই হয়। দেখো দুটো সেটের যখন দুটো সেম সেটের ইউনিয়ন নেবে, নতুন তো কোনো সেট আসছে না, তাদেরকে মেশালেও কি থাকবে, সেম সেটই থাকবে, নতুন এলিমেন্ট ঢুকিয়েও নি বাদও যায়নি, তাহলে সেই সেটটাই তো থাকবে, তাই না? তো ইউনিয়ন করলেও সেই সেটটা, ইন্টারসেকশন করলেও সেই সেটটা, কারণ নতুন এলিমেন্ট না তুমি এনেছো না তুমি বের করেছো, তাহলে মেশালে তোমার কি হবে, কিছুই হবে না চেঞ্জ। আর তুমি কারণ একই জিনিসটা তুমি দুবার নিতে পারবে না, তাই না? আর তুমি কমন নিলেও কিন্তু সেমই আসবে। ঠিক আছে, এটাকে বলে আইডেম্পোটেন্ট ল। এবার হচ্ছে অভেদ সূত্র, যেটাকে আইডেন্টিটি ল বলে। আইডেন্টিটি শব্দের অর্থই হচ্ছে কোনো একটা সেটের সঙ্গে এমন একটা সেটকে তুমি অপারেট করাচ্ছ যাতে যে সেটটা তুমি নিয়েছিলে সেই সেটটা হুবহু পেয়ে যাচ্ছ, মানে মিররের মতো কাজ করছে। তার মানে কি হচ্ছে, এ সেট নিয়েছো, তার সঙ্গে তুমি ফাই সেটকে ইউনিয়ন করো, ফাই সেটের মধ্যে তো কিছুই নেই স্যার, খালি সেট, তাকে সংযোগ করা বা যুক্ত করে দেওয়ার কোনো মানে হয়? এক্সট্রা কোনো এলিমেন্ট যুক্ত হবে না, তার মানে পুনরায় সেই সেটটা ফিরে আসছে। এই লটাকে আইডেন্টিটি ল বলে। এবং তুমি ইন্টারসেকশনের ক্ষেত্রেও তুমি যদি দেখো, একটা সেট এ নিয়েছো, তার সঙ্গে ইউনিভার্সাল সেট নিয়ে নিয়েছো। ইউনিভার্সাল সেট মানে যার মধ্যে সব আছে। এবার একটা ছোট সেট নিয়েছো, তার সঙ্গে ইউনিভার্সাল সেট নিয়ে যার মধ্যে সব আছে, কিন্তু তুমি করছো কি কমন। ইউনিভার্সাল সেটের মধ্যে ওই সেটটা তো ঢুকে আছে, তাহলে ওটাই তো তার কমন পার্ট, তাই না? একটা বড় সেট, তার কমন পার্টটা হচ্ছে ওই ছোট সেটটা, ইউনিভার্সাল সেটের পার্ট। তো সেই সেটটা আর বড় সেটটা যদি কমন পার্ট নাও, কমন মানে কি, ওটাই তো এর মধ্যে কমন, আর বাকি পার্ট তো কমন নয়, তাহলে সেই সেটটাই চলে আসবে। ঠিক আছে, বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। বিনিময় সূত্র মানে হচ্ছে কি একে অপরের স্থান বদল করলেও কোনো পরিবর্তন হবে না। দেখো দুটো সেটের এলিমেন্টগুলোকে তোমাকে নিতে হবে, তবেই তো ইউনিয়ন হবে। এবার তুমি প্রথমে এই সেটটা নিলে, তারপরে এই সেটটা নিয়ে মিশিয়ে দিলে, তার যা মান হবে, তার মধ্যে যে কালেকশনটা তৈরি হবে, তুমি যদি আগে এটাকে নিয়ে তারপরে এটাকে মেশাতে, তাতেও তোমার তো একই এলিমেন্ট তৈরি হতো না, একই কালেকশন তৈরি হতো, নতুন তো কোনো মঙ্গল গ্রহ থেকে কেউ আসতো না। তার মানে এখানেও কিন্তু এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ কিন্তু সমান হবে। ঠিক আছে, ইন্টারসেকশনও সেরকম, এ কে আগে নিচ্ছ, বি কে পরে নিয়ে তুমি ইন্টারসেকশন করছো, মানে কমন বার করছো, আর বি কে আগে নিয়ে এ কে পরে নিয়ে কমন বার করছো, কমনই তো বার করছো। তাহলে কি হবে এখানে, বিনিময় সূত্র তোমরা বুঝে গেছো, কমিউটেটিভ ল বলে। 3টে হয়ে গেল। এবার আসি 4 নম্বর, অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। অ্যাসোসিয়েট করছো, তাই না? অ্যাসোসিয়েট করছো কোনো জিনিসকে তার সঙ্গে যুক্ত করছো। যেমন বি আর সি এর মধ্যে কোনো একটা ধরো কোনো একটা সম্পর্ক ছিল, কোনো একটা তাদের মধ্যে রিলেশন ছিল, তাদের সেই রিলেশনের মধ্যে তুমি একেও পার্টনার বানাতে চাইছো, তুমি নিয়ে আসো ইউনিয়ন দিয়ে। তো যখন সংযোগ সূত্র অ্যাপ্লাই হবে বা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই হবে, যেহেতু পার্টনার বানাতে চাইছো না, তো রিলেশনটাকে আরও মজবুত করার চেষ্টা করছো, ভাঙার চেষ্টা করছো না, তাই সেম জিনিস তুমি নিয়ে আসবে। এখানে ইউনিয়ন ছিল, তুমি ইউনিয়ন নিয়েই কিন্তু তাদের সঙ্গে যুক্ত হবে, তাই না? তোমার কাটি করার কোনো দরকার নেই। তাহলে কি হবে বলো, তুমি কি করছো, এ তখন বি এর সঙ্গে সংযোগ হতে পারে, নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারবে, নিজেদের মধ্যে কি করতে পারবে, সংযোগ হতে পারবে, যেহেতু সেম রিলেশন আছে, তাই এ ইউনিয়ন বি হতে পারবে, সি কে আলাদা রাখতে পারবে, মানে নিজেদের মতো করে যখন যেটা সুবিধা তখন তাদের মতো করে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, এই লটাকে এভাবে তোমরা মনে রাখতে পারো। সেরকম ইন্টারসেকশনও করতে পারো, যেহেতু সেম রিলেশন নিয়ে আসে, তোমরা নিজেদের মতো করে যখন যেটা সুবিধা তখন তাদের মধ্যে যুক্ত হয়ে যাবে। তার মানে কি, প্রথম দুটো যুক্ত হয়ে গেল, তৃতীয়টাকে আলাদা করে দিল, মানে এতে কাদের মানে মিউচুয়াল বেনিফিটে আছে, তাই না? কেউ কারোর ক্ষতি করছে না, সেম রিলেশনের মধ্যে আছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে কি বলতো, এ হচ্ছে সেই সম্পর্ক ভাঙার রিলেশন। মানে কি, একজন আসবে বাইরে থেকে, সে কি করবে, দুজনের সঙ্গে কি করবে, আলাদা আলাদা কানে কানে মন্ত্র দেবে, দিয়ে কি করবে, দুজনের রিলেশনটা ব্রেক করে দেবে। কি করে দেখো, ধরো ইউনিয়ন নামক রিলেশনটা নিয়ে সে আসছে প্রস্তাব নিয়ে বি আর সি এর সাথে, এর সঙ্গে গিয়ে প্রস্তাব দিল, তাহলে ইউনিয়নটা করলো কার সাথে, বি এর সাথে গিয়ে, আবার সি এর সঙ্গে গিয়েও ইউনিয়ন করলো, করে কি করলো, এদের মাঝখানে যে ইন্টারসেকশন রিলেশনটা ছিল না, সেটা ব্রেক হয়ে গেল। এইভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, এগুলো সব কিছু প্রমাণ করা যায়, আমরা আস্তে আস্তে সেগুলো আনবো, বাট একটা ভিডিওর মধ্যে ওগুলোকে জটিলতা বাড়াবো না। ঠিক আছে, তো দেখে নাও। তারপরে আমরা কি করছি, সেমভাবে ইন্টারসেকশন রিলেশন নিয়ে আসছে ইউনিয়নটাকে ভাঙবে বলে, তো প্রথমে বি এর সঙ্গে ইন্টারসেকশন বানালো, সি এর সঙ্গে ইন্টারসেকশন বানালো, মাঝখান থেকে ইউনিয়নটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেল। ঠিক আছে, ডি মর্গানস ল, 6 নম্বর ল। ডি মর্গান কি কথা বলেছে, ডি মর্গান বলছে তুমি দুটো সেট নাও, নিয়ে তাদেরকে মেশাও, মানে ইউনিয়ন করো, এবং ইউনিয়ন করার পরে বাকি যে পার্ট পড়ে থাকবে, মানে তার কমপ্লিমেন্ট, মানে ওই পার্টটাকে বাদ দিলে বাকি যে এলিমেন্টগুলো আছে ইউনিভার্সাল সেটে, সেটা কার সঙ্গে সমান হবে স্যার? উনি বলছেন তোমাকে এত কাজ তো করা দরকার ছিল না, তুমি দুটো সেটকে মেশাচ্ছ, মেশানোর পরে বাকি এলিমেন্ট খুঁজছো, তার থেকে একটা কাজ করো, তুমি যে সেটটা প্রথমে নিচ্ছ তার বাকি এলিমেন্টগুলো খুঁজে নাও, তারপরে দ্বিতীয় যে সেটটা নিচ্ছ তার বাকি এলিমেন্টগুলো খুঁজে নাও, ওই দুটো বাকি এলিমেন্টের মধ্যে কমন পার্টটা খুঁজে নাও। ঠিক আছে, দেখে নাও,
তার মানে দুটো সেটের এলিমেন্টগুলোকে তুমি মিশিয়ে দিচ্ছ, মিশিয়ে তার বাইরে কে আছে তাকে খুঁজছো। তার থেকে ডি মর্গান বলছে তুমি একটা কাজ করো না, তুমি এ সেটের বাইরে কে আছে খুঁজে নাও, বি সেটের বাইরে কে আছে খুঁজে নাও, তাদেরকে একসাথে কমনটা দেখে নাও, তাহলেই তো কাজ হয়ে যাবে স্যার। ঠিক কথা বলেছে। সেমভাবে তুমি ইন্টারসেকশন করে তার বাইরে কে আছে খুঁজছো, তার থেকে এর বাইরে কে আছে খুঁজে নাও, বির বাইরে কে আছে তাদেরকে মিশিয়ে দাও, তাহলে তোমার পার্ট হয়ে যাবে। তো মনে রাখবে ডি মর্গানকে মনে রাখার সুবিধা হচ্ছে এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন উল্টে যাবে। ঠিক আছে, ক্লিয়ার থাকবে। এবার চলে আসি আমরা পরবর্তী সূত্রে, পরবর্তী জায়গায়। কিছু আদার্স ল আছে যেগুলো খুব কাজের ল, যেগুলোকে আমরা আমাদের কম্পিটিটিভ এক্সামে মানে JEE মেন্স হতে পারে, WBJEE হতে পারে বা অ্যাডভান্স হতে পারে, আমাদের কোনো কোনো জায়গায় কাজে লাগতে পারে ডাইরেক্টলি। তো সেগুলো সম্পর্কে একটা আলাদা লেভেলে কনফিডেন্স থাকা জরুরি। যদি এগুলোকে সবগুলোকে আমরা ডিরাইভ করে নিতে পারি, তবুও পরীক্ষা হলে ডিরাইভ করার মতো জায়গা থাকে না। তো কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব মানে আমাদের কাছে ফিক্স থাকতে হবে, মানে খুব দৃঢ় থাকতে হবে। দেখো a মাইনাস বি মানে কি, এর মধ্যের এলিমেন্টগুলোকে থেকে বির যে কমন পার্টগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছো, তার মানেই তো তাই স্যার, তার মানেই তো এটা। কি করে স্যার বলেছে, স্যার এটা ধরো এ সেট আর এটা ধরো বি সেট, তো এ সেটের সমস্ত এলিমেন্টগুলো থেকে যে কমন পার্ট ছিল, যে বি এর মেটেরিয়ালগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কোনগুলো পড়ে আছে স্যার, এই পার্টটা পড়ে আছে শুধুমাত্র। তো এই পার্টটা আদতে কি স্যার, এই পার্টটা আদতে কি, এটা হচ্ছে পুরো এ থেকে, এটা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট মানে এই পার্টটা, বি এর কমপ্লিমেন্ট মানে কি স্যার, বি এর কমপ্লিমেন্ট মানে এই পার্টটা, এটাই হচ্ছে তো বি এর কমপ্লিমেন্ট। ইয়েস অর নো, বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট আর পুরো এ। ঠিক আছে, বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট এই চাঁদের মতো অংশটা আর পুরো এটার মধ্যে যদি আমি কমন নিয়ে নেই তাহলে শুধু এই পার্টটাই পড়ে থাকবে, আর এটাই তো আমি বলেছিল। ইয়েস অর নো, আশা করি বুঝতে পেরেছো। তার মানে এ মাইনাস বি মানে হচ্ছে এ কে রাখবো, এবার শর্টকাটে মনে রাখার টেকনিক শোনো, এ প্রথমে ছিল, এ প্রথমে ছিল, যে প্রথমে থাকবে না তাকে তুমি প্রথমে রাখবে, আর যে যাকে বিয়োগ করছো তার কমপ্লিমেন্ট করে নেবে, নিয়ে ইন্টারসেকশন করে দেবে। যেমন তোমাকে বললো কেউ, আচ্ছা বি মাইনাস এ বের করো, তুমি ফার্স্টে বি কে লিখবে, আর কি করবে ইন্টারসেকশন বসাবে, আর যেটা আছে বিয়োগে তার কমপ্লিমেন্ট বসাবে, দ্যাটস ইট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসে কি স্যার, যদি কখনো দেখেন যে এ মাইনাস বি এটা এর সঙ্গে সমান হয়ে গেছে, তার মানে কি স্যার, তার মানে তুমি ভালো করে দেখো এ মাইনাস বি মানে হচ্ছে তোমাকে এই চাঁদের মতো অংশটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেটাই কার সঙ্গে সমান হয়ে গেছে, এই পুরো এর সঙ্গে সমান হয়ে গেছে। তার মানে কি এই মাঝখানে কমন অংশটা আদতে ছিলই না, তাই না? তার মানে এই মাঝখানে কমন অংশটা ছিলই না। আর কমন অংশটাকে কি বলে স্যার, এই কমন অংশটাকেই বলে এ ইন্টারসেকশন বি। আশা করি প্রত্যেকের মনে আছে, তাই না? এ ইন্টারসেকশন বি, কারণ এই ইন্টারসেকশন বিটা খালি ছিল, তার মানে তবেই তো এটা সমান হতে পারবে, তাই না? ইয়েস অর নো? ঠিক আছে, এবার দেখো এ মাইনাস বির সঙ্গে বি কে নিয়ে নাও। আচ্ছা এ মাইনাস বি মানে কি স্যার, এই চাঁদের মতো অংশটা, এর সঙ্গে যদি বি কে ইউনিয়ন করে দাও তাহলে পুরো সেটটা পেয়ে যাবে না, তাহলে ইউনিয়ন হয়ে যাবে, কিচ্ছু পড়ে থাকবে না, হয়ে গেল। বলে স্যার এ মাইনাস বি এর সঙ্গে যদি এ মাইনাস বি মানে এই চাঁদের মতো অংশটা, এর সঙ্গে যদি বি এর ইন্টারসেকশন করে দাও তাহলে কিছুই তো থাকবে না, বি এর ইন্টারসেকশন বি এখানে আর এটা চাঁদের মতো অংশ, দুটোর মধ্যে তো কোনো কমন পার্ট নেই, তাহলে ফাই চলে আসবে। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে তুমি যদি দেখো এ মাইনাস বি মানে কি এই চাঁদের মতো অংশটা, বি মাইনাস এ মানে কি স্যার এই দিকে চাঁদের মতো অংশটা, এইটাকে যদি ইউনিয়ন করে দাও স্যার, ইউনিয়ন করে দেন স্যার, তাহলে কি হবে স্যার, তাহলে আপনি দেখবেন যে আপনি এটাও করতে পারেন যে প্রথমে কি করলেন এ আর বি কে ইউনিয়ন করলেন, তারপর এ আর বি কে ইন্টারসেকশন করলেন। মানে কি ইউনিয়ন করা মানে দুটোকে নিয়ে নেওয়া, ইন্টারসেকশন করা এটা মানে ইউনিয়ন থেকে ইন্টারসেকশনকে গায়েব করে দেন, তাহলে কি হবে এই চাঁদ এদিকে চাঁদের পাটটা পড়ে থাকবে, এদিকে চাঁদের পাটটা পড়ে থাকবে, তাহলে তো স্যার ঠিকই আছে। ঠিক আছে, তোমরা যারা এই পার্টটাকে দেখছো এটাকে তোমরা মাল্টিপল টাইমস দেখতে পারো, দেখবে অনেক বেশি ক্লিয়ার হবে বইয়ের থেকে। ঠিক আছে, চলো এখানে চলে আসি, আরও কিছু প্রপার্টি আছে। ঠিক আছে, এগুলোকে ডাইরেক্টলি মনে রাখা যায় স্যার, মাইনাসটাকে ইউনিয়নে কনভার্ট করে দিয়েছি, এদিকের মাইনাসটাকে ইন্টারসেকশনে কনভার্ট করে দিয়েছি, ইউনিয়ন বড় হয় তাই আগে রেখেছি, ইন্টারসেকশন ছোট হয় তাই পরে রেখেছি, মাঝখানে মাইনাস করে দিয়েছি, মানে মাইনাস ইউনিয়ন আর ইন্টারসেকশনে চেঞ্জ হয়ে গেছে, এরকমভাবে মনে রাখতে পারো। এবার চলে আসি এখানে, এখানে কি করবো স্যার, এ মাইনাস বি ইউনিয়ন সি, বি আর ই সিকে মিশিয়ে দিয়েছো, মিশিয়ে কি করছো এর মধ্যে থেকে বাদ দিয়ে দিচ্ছ, এর মধ্যে যারা ঢুকে আছে তার থেকে বাদ দিয়ে দিচ্ছ, মানে এর মধ্যে বাকি জিনিসগুলো পড়ে থাকবে। তার থেকে তুমি একটা কাজ করতে পারো না, এত কিছু না করে এর থেকে আগে বি এর এলিমেন্ট বাদ করে দাও, তারপর এর থেকে সি এর এলিমেন্ট বাদ করে দাও, তারপর দুটোকে নিয়ে নাও, তাই না? তো সেটাই করেছে। আর ইউনিয়ন করে বাদ দেওয়ার কি আছে, প্রথমে বি কে বাদ দিয়ে দাও, এর থেকে সি কে বাদ দিয়ে দাও, দেন তারপর ইউনিয়ন করে নাও। ঠিক আছে, একই ব্যাপার। সেমভাবে
এর থেকে ইন্টারসেকশন বাদ দেওয়ার কি আছে, এর থেকে ফার্স্টে বি কে বাদ দিয়ে দাও, এর থেকে ফার্স্টে সি কে বাদ দিয়ে দাও, তারপর বাকি পার্টের ইন্টারসেকশন করে দাও, একই ব্যাপার। ঠিক আছে, এবার চলে আসি ইন্টারসেকশন করব বি মাইনাস সির সঙ্গে। তো কি করব, এইবার তোমরা এখানেও সেই আগের মতো লটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যদিও এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। এটা মানে কি স্যার, বির থেকে তুমি সি এর এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিয়েছো, মানে বি এর এলিমেন্ট, শুধু বি এর এলিমেন্টগুলো পড়ে আছে, সি বাদ চলে গেছে। এখন তার সাথে তুমি এর এলিমেন্ট এ কে কি করছো, ইন্টারসেকশন করছো, কমন বার করছো। তার থেকে তুমি একটা কাজ করো না, তুমি বি এর সঙ্গে যত কমন ছিল সেগুলোকে আগে বার করে নাও, আর সি এর সঙ্গে যত এর কমন ছিল সেগুলোকে বার করে নাও, নিয়ে তাদের মধ্যে মাইনাস করে দাও। মানে কি, তার মধ্যে যে পার্টগুলো শুধুমাত্র ওই প্রথম পার্টে বসে আছে, মানে ইন্টারসেকশনে বসে আছে, সেটা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটাকে তোমরা মনে রাখার জন্য খুব সোজা উপায় হচ্ছে, মনে করো ইন্টারসেকশন রিলেশন নিয়ে ভেতরে প্রবেশ করছে, মাইনাস রিলেশনটাকে ভাঙাবে বলে। তো এর সঙ্গে গিয়ে মানে কি করলো, রিলেশন তৈরি করলো, এর সি এর সঙ্গে গিয়ে রিলেশন তৈরি করলো, মাঝখানে মাইনাস রিলেশনটা ভেঙে গেল। এরকমভাবে মনে রাখতে পারো, নিজেদের ইচ্ছা কীভাবে মনে রাখবে। এটাও সেমভাবে মনে রাখতে পারতে, মাইনাস রিলেশন নিয়ে এর সঙ্গে বন্ডিং তৈরি করছে, মাইনাস রিলেশন সঙ্গে নিয়ে এর সঙ্গে বন্ডিং তৈরি করছে, মাঝখানে ইন্টারসেকশন ভেঙে যাচ্ছে। এটাও মনে রাখার টেকনিক সেম, এ বি এর সঙ্গে বন্ডিং তৈরি করছে, এ সি এর সঙ্গে বন্ডিং তৈরি করছে, মাঝখানে ইউনিয়ন ভেঙে যাচ্ছে। তবে কোনো জিনিসই কিন্তু টাফ নয়, তুমি যদি একটু বুঝে বুঝে করো, কিন্তু কনসেপ্ট থাকাটাও জরুরি। ঠিক আছে, এবার দেখো, যদি আমার সিমেট্রিক ডিফারেন্স থাকে না, এটাকেও ডাইরেক্টলি মনে রাখতে পারো। কি করবে, এ তুমি বি এর সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো, এর সঙ্গে সি এর সম্পর্ক তৈরি করো, মাঝখানে সিমেট্রিক ডিফারেন্সে যে ট্রায়াঙ্গেল রিলেশনটা ছিল সেটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, কি বলে, এইভাবে মনে রাখতে পারো। বাদ বাকি আমরা পরবর্তীকালে ভেন ডায়াগ্রামেও কিন্তু দেখব। এবারে চলে আসে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট। এই সকল রেজাল্টগুলোর যে মানে কত দূর পর্যন্ত এর পরিধি তোমরা পরে বুঝতে পারবে যখন আমরা প্রবাবিলিটি বা আদার্স অন্যান্য চ্যাপ্টারে পড়বো। এটা মানে কি স্যার, এটা মানে হলো যদি এ সেটের এলিমেন্ট সংখ্যা, এন মানে কি এলিমেন্ট সংখ্যা, আর বি সেটের এলিমেন্ট সংখ্যা ধরে নাও এটা। ঠিক আছে, তো ভালো করে একটা কথা দেখবে, যদি আমি এখানে ধরে নিই, এখানে আমার কাছে 5টা এলিমেন্ট আছে, এর মধ্যে 2টো এলিমেন্ট আছে, এর মধ্যে 3টে এলিমেন্ট আছে। যদি আমি দেখি এ ইউনিয়ন বি মানে কত স্যার, টোটালি কত এলিমেন্ট আছে, 5, 2, 7 আর 2 9। তার মানে এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে স্যার, 9খানা। তাহলে দেখো, যদি আমি শুধু এর এলিমেন্ট গুনতাম তাহলে কত হতো স্যার, 5 আর 2 কত, 7 হতো। কত হতো, 7 হতো। বি এর এলিমেন্ট গুনতাম তাহলে কত হতো স্যার, 3 আর 2 5, মানে পুরোটা তো বি, এই পুরোটা হচ্ছে এ আর এই পুরোটা হচ্ছে বি, তাই না? তাহলে কত হতো স্যার, এখানে বলো 5। তাহলে স্যার 7 আর 5 12 হয়ে যেত, 9 এর সঙ্গে সমান হতো না। কেন হতো না? কারণ এই দুইটা দুবার কাউন্ট হয়ে গেছে, একবার এর মধ্যেও কাউন্ট হয়ে গেছে, একবার বি এর মধ্যেও কাউন্ট হয়ে গেছে। তাহলে এই দুইটা নিতে হবে, কিন্তু একবারই নিতে হবে, দুবার কাউন্ট হয়ে গেছে, তাই দুইটা বাদ দাও। তাহলে কত হবে স্যার, তাই না? 5 আর 2 7 আর 3 আর 2 5, তাই না? ঠিক আছে, আর এখানে আমাদের কত ছিল, দুটোকে মেশালে 5 আর 3 8 আর 2 10, সরি এখানে 10 ছিল, সরি ফর দ্যাট 10 ছিল। তাহলে এখানে কত হবে স্যার, 2 বাদ দিয়ে দেন, দেখুন 10 এবার ম্যাচ করে গেছে। তার মানে এটাই তো রুল, এটাই তুমি রুল বলেছি যে ইউনিয়নের মান বার করতে গেলে যদি আমি এর সংখ্যার বি এর সংখ্যাকে যোগ করি তাহলে কমন জায়গাটা দুবার যোগ হয়ে যায়, তাই একবার কমন জায়গাটা বিয়োগ করতে হবে। কমন জায়গাটার নামই কি, ইন্টারসেকশন। ঠিক আছে, তারপরে তুমি ইউনিয়নের মান বার করছো, সেটা কখন দুটো যোগফলের সঙ্গে সমান হবে স্যার, যখন এই কমন অংশে কেউই থাকবে না, তখন কমন অংশকে নেওয়া আর বিয়োগ করার কোনো দরকার নেই, তখন কি হবে, ডাইরেক্টলি তুমি যোগ করতে পারতে। ঠিক আছে, মানে কোন কেসটা স্যার, প্রথমে এ সেটের এলিমেন্ট সংখ্যা যদি 7 হতো, দ্বিতীয় সেটের এলিমেন্ট সংখ্যা যদি 3 হতো, কমন নেই মাঝখানে, তাহলে ইউনিয়নের মান কি হতো স্যার, 7 আর 3 10। ইয়েস অর নো, বুঝতে পেরেছো? চলো, তারপরে কি হতো স্যার, যদি এ সেটের এলিমেন্ট থেকে বি সেটের এলিমেন্ট বিয়োগ করে দিয়েছেন, তার মানে শুধুমাত্র এ সেটের এলিমেন্ট পড়ে আছে, যার মধ্যে বি আর কিছু নেই, তার এলিমেন্ট সংখ্যা কত হবে স্যার, ঘুরিয়ে বলো। তুমি ইন্টারসেকশন পার্টটাকে বিয়োগ করে দিচ্ছ, তার মানে কমন পার্টটাকে, কমন পার্টের কোনো এলিমেন্ট এখন আর নেই, তাহলে শুধুমাত্র এ সেটের এলিমেন্ট থেকে তুমি কমন পার্টের এলিমেন্ট বিয়োগ করে দাও, তার মানে এটা পেয়ে যাবে। এটাই তো একটু আগে শেখালাম, তারই এখন কিন্তু সংখ্যা বার করছি। সেমভাবে যদি সিমেট্রিক ডিফারেন্সের নাম্বার বার করতে হয়, তাহলে যে দুটো সেট ছিল তোমার এ মাইনাস বি এবং বি মাইনাসে, দুটোর আলাদা আলাদা নাম্বার বার করে যোগ করে দাও। কারণ মনে আছে এর যে সূত্র ছিল, এ মাইনাস বি এবং বি মাইনাসের ইউনিয়ন ছিল, ইউনিয়ন মানে দুটো সংখ্যার যোগ, তার মানে এখানে এন অফ এ মাইনাস বি এন অফ বি মাইনাসে তাকে যোগ করতে হবে, নাম্বারগুলোকে যোগ করতে হবে। এটাকে এরকম ফর্মুলা দিয়ে অনেকে লেখে। ঠিক আছে, তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো, এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্ট যোগ করবে, কিন্তু এই কমন পার্টটা এবার কি হয়ে যাবে, দুবার যোগ হয়ে যাবে, যার কারণে দুবার বিয়োগ, দুবার বেশি নেওয়া হয়ে যাবে, তাই কি করতে হবে বলে, এখানে দুবার বিয়োগ করতে হবে। ঠিক আছে, বাড়ি গিয়ে একবার ভাবতে পারো, যদি অসুবিধা আমাকে বলবে, আমি তোমাদেরকে পুনরায় পড়িয়ে দেবো, এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি নিজের একবার ভাববে। যদি 3খানা সেটের ইউনিয়ন থাকে, তার নাম্বার বার করতে হয়, 3খানা সেটের নাম্বার থাকে, তাদের ইউনিয়ন বার করতে, মানে এরকম কেস।
তাহলে কি হবে, তিনখানা সেট এ বি সি, তিনখানাকে ইউনিয়ন নিলাম, নিলে কি হবে দেখবে তোমার এই যে জায়গা, ভালো করে দেখবে, এই জায়গাটা যখন নিচ্ছে এই পুরো জায়গাটা কাউন্ট হয়ে যাচ্ছে, এই জায়গাটা নিচ্ছে পুরো জায়গাটা আরেকবার কাউন্ট হয়ে যাচ্ছে, পুরো জায়গাটা আরেকবার কাউন্ট হয়ে যাবে। মানে আলটিমেটলি ভালো করে ভাবো, তিনটে যখন নেব এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা সব থেকে বেশি বুমেরাং হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, প্রথমে যখন তিনখানাকে যোগ করলাম এই জায়গাগুলো কিন্তু ডবল ডবল কাউন্ট হচ্ছে, এগুলোকে একবার করে বিয়োগ করে দিলাম। আর যখন এই জায়গাগুলোকে বিয়োগ করলাম এই পুরো জায়গাটা বিয়োগ হয়ে গেল, আবার এটাকে বিয়োগ করলাম, আবার এটা বিয়োগ হয়ে গেল, কিন্তু এটা কিন্তু বেশিরভাগ বিয়োগ হয়ে গেল। তাহলে এই কমন জায়গাটাকে তো একবার অন্তত নিতে হবে, তাই এটাকে কি করব, অন্তত এই কমন জায়গাটাই কত, এটা সবার ইন্টারসেকশন, তাই এটাকে একবার আমাকে যোগও করতে হবে, কারণ এটাকে যখন বিয়োগ করে দেবো তখন কমন পার্ট উড়ে গেল, মানে একবার উড়ে গেল, একবার রয়ে গেল, এটাকে একবার উড়ে গেল, এটা একবার উড়ে গেল, তাহলে এই পার্টটা তো থাকবেই না, তো এই পার্টটার জন্য একবার আমাকে যোগও করতে হবে। ঠিক আছে, কি বললাম, মনে রাখতে পারো এভাবে। এবার চলে আসি আমরা ডি মর্গানস ল এর যে প্রথমের অংশটা ছিল, যে ইউনিয়নের, ডি মর্গানস ল বলাটা এখানে ভুল হবে, এখানে জাস্ট মনে রাখো যে এর কমপ্লিমেন্ট এবং বির কমপ্লিমেন্টের ইউনিয়নে যদি নাম্বার বার করতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যে পুরো ইউনিভার্সাল সেটে যত এলিমেন্ট আছে তার থেকে তুমি কি করতে পারো, ইন্টারসেকশন পার্টটা বিয়োগ করতে পারো, সেমভাবে এটাও করতে পারো। এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিসকাশন। আশা করি এই পার্টিকুলার সেশন থেকে তোমরা সেট তত্ত্বের কমপ্লিট ইনফরমেশান পেয়েছো। তোমাদের সেটা যে কোনো বই হতে পারে, মার্কেটের নামি নামি বই, নাম নিচ্ছি না কারণ তাহলে কন্ট্রোভার্সি হয়ে যাবে, যে কোনো বই তুমি খুলে দেখো তাতে কতটা কন্টেন্ট দেওয়া আছে, সেই কন্টেন্টটাকে আমরা কত কম সময় কত ইউজফুল ওয়েতে আমরা কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি, যেটা পড়তে তোমাদের বাড়িতে বহু সময় চলে যাবে, তারপরেও কনফিউশন থেকে যাবে। ঠিক আছে, তো আশা করি সেশনটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমাদের কিন্তু তোমরা চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে থেকো, আর তোমাদের সঙ্গে এরকম সেশন আমরা বহুবার আনতে থাকবো এবং কন্টিনিউ এই সিরিজটা চলবে। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী সেশনে ঠিক এভাবেই, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের যদি পার্সোনাল কিছু সাজেশন থাকে তোমরা কমেন্ট বক্সে সেগুলোকে দাও এবং চ্যানেলের মধ্যে তোমরা জয়েন হয়ে থাকো, আমাদের গ্রুপের সঙ্গে জয়েন হয়ে থাকো। আমাদের প্রত্যেকের জন্য তোমাদের জন্য ইনফরমেশান আমি দিয়ে রাখি একটা, যে আমাদের গ্রুপ ক্রিয়েট হয়, তোমরা এর যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে তোমরা যারা জয়েন্টের জন্য প্রিপারেশান নিচ্ছ বা জেডব্লিউ মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছ, WBJEEর জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু আমাদের সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট হতে পারো। শেষ করি আজকের সেশনটা, ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের সেশনে।